আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি সেটি হচ্ছে একটা ইমেল। সেই ইমেলটাই আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। সত্য ঘটনা শুরুতে লেখা আছে এবং এই ঘটনাটি পাঠানো হয়েছে আমাকে বেশ আগে। যিনি লিখছেন, তিনি যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত FM 2015-তে শেষ শুনি, এরপর আর শোনা হয়ে ওঠেনি। ঘটনাটি শেয়ার করছি এবং ঘটনার লোকেশন প্লাস কার সাথে ঘটেছে এই সব বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ঘটনাটি 2015 সালের জানুয়ারি মাসের। তখন প্রচন্ড শীত। আমি বগুড়া ব্যাটালিয়ন কলেজে পড়তাম সায়েন্স বিভাগে। আমি প্রথমে কলেজের পাশেই থাকতাম 2014-তে নিশিন্দারা উপশহরে। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটা জায়গায় একটা মেসে উঠি। অবশ্য ওঠার আগেও আমাকে বলেছিল, বন্ধু দেখ, জায়গাটা কিন্তু খুব ভালো না, পাশেই কবরস্থান, রুম প্রতি একজন, তুই থাকতে পারবি? আর আমাদের কলেজে যাওয়ার পথটাও কিন্তু কবরস্থানের পাশ দিয়ে। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওইখানের ওইটা বেশ মর্মান্তিক। ওখানে নাকি এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আমি বললাম, দেখ, আমরা মুসলিম আর আমরা পড়াশোনার জন্য যাব, ওইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। ও বলল, ঠিক আছে, চলে আয়। তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সাথেই বেশ ভালো মানিয়ে নিয়েছিলাম। তো মূল কথায় আসি, আমি যে মেসে থাকতাম ওইটা অনেক বড়। ওইটা ব্লক সিস্টেমে এ থেকে ই পর্যন্ত। আমি ইতে থাকতাম আর যে ছেলের ঘটনা ও ডিতে থাকত। আমরা একসাথে নামাজ পড়তাম। ও আমাদের কলেজের 10ম শ্রেণীতে পড়ত। ছেলেটা অনেক ভালো আর নরম স্বভাবের। তো একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছেলেটা মেসে ঢোকে। আমি তখন বাইরেই ছিলাম প্রাইভেটের জন্য। তো যখন রাতে আমি মেসে ঢুকি তখন ডি ব্লক থেকে চিৎকারের আওয়াজ পাই। অসম্ভব জোরে চিৎকার হচ্ছিল আর কোরআন তেলাওয়াতের শব্দ পাচ্ছিলাম। কে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে জোরে জোরে হুঙ্কার দিচ্ছিল। আমি আর আমার ওই ফ্রেন্ড যে আমাকে মেসে ওঠায় জিজ্ঞেস করলাম, কার কি হয়েছে? ও বলল, রনির সমস্যা হয়েছে। ও আজকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ, সবার সাথে অস্বাভাবিক আচরণ করছিল। পরে রুমে যেয়ে দরজা বন্ধ করেছে তো করেছেই, আর খোলেনি। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু খোলেনি। পরে বাধ্য হয়ে মালিকের আদেশে দরজা ভাঙা হয়। ভেতরে যে অবস্থা ছিল তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ছেলেটা তার বিছানার নিচে ঢুকেছিল, শরীর নগ্ন ছিল আর কাতরাচ্ছিল আর বলছিল, আমাকে স্পর্শ করতে আসিস না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। একটা কথাই বারবার বলছিল। সবাই জোরপূর্বক বিছানার নিচ থেকে ওকে টেনে আনে। ওর চোখ লাল বর্ণের হয়েছিল আর পুরো মুখ নীল বর্ণের হয়েছিল। সবাই অনেক ঘাবড়ে যায়। পরে বাইরের ওই এলাকায় কিছু বড় ভাইদের ডেকে নিয়ে আসে। তো ওনারা দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারে। ওনারা বলে যে, তোমাদের মধ্যে কয়েকজন ছেলে তাড়াতাড়ি বাইরে কোনো মসজিদের হুজুরকে নিয়ে আসো। পরে ওরা আমাদের একজনকে নিয়ে আসে। তখন হুজুর ব্যাপারটি জেনে এসে ছেলেটিকে দেখে আর কিছু করার আগেই বলে, এর ওপরে বিভৎস পরীর আসর পড়েছে। তখন তিনি বিষয়টা তদারকির জন্য কোরআন তেলাওয়াত করে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখনই উনি কোনো সূরা পাঠ করেন তখন ও জোরে জোরে চিৎকার করে আর যারা ওকে ধরে রাখে তাদেরকে ছিটকে ফেলে দেয় আর অস্বাভাবিকভাবে হাসে। হুজুর বললেন, দেখো, ওকে এভাবে এই পরীর আসর থেকে বের করা সম্ভব না। ওকে আমার চেনা একজনকে দেখাতে হবে। উনি এই বিষয়গুলো খুব দ্রুত ঠিক করতে পারেন। কিন্তু উনি এখানকার নন, উনি বগুড়ার বাইরে থাকেন, ওনাকে ডাকতে হবে। এই বলে তিনি চলে যান। ঠিক সেই মুহূর্তে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ও ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরের সিলিং এর সাথে ধাক্কা খায়, জানালার দরজায় প্রচন্ডভাবে আঘাত করে। ছেলেটা খুবই রোগাটে ছিল, কিন্তু ওর কার্যকলাপ একেবারে অস্বাভাবিক ছিল। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে জানাবো ব্যাপারটা। ওর বড় ভাইয়ের নাম্বার ছিল, তখন ওনাকে ফোন দেয়া হয়। ছেলেটা বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটা জায়গায়। ওনার আসতে একটু দেরি হয়।
তখন রাত প্রায় 12টা বাজে। আমরা সেদিন পুরো সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারেনি, সারা রাত জাগা। ছেলেটা ওইসব কার্যকলাপ করতে করতে একসময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ওকে শুইয়ে রাখি। তারপর ওর ভাই আসে, তখন আনুমানিক রাত 2টা। আমরা সব ঘটনা খুলে বলি। উনি সব শুনে খুবই নিস্তব্ধ হয়ে পড়েন। আমরা ওনাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন অনেক রাত হয়েছে, যা দেখার কাল দেখা যাবে। আমরা সবাই যে যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু ঠিক 4টার দিকে ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব আমরা। পরে ভাবলাম এইসব ভেবে আর লাভ নেই, ওই হুজুরটা আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরের দিন সকালে আমরা ওর রুমে গেলাম, গিয়ে দেখলাম ও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল কিছুই খায়নি। ওর হালকা জ্বরও ছিল, আর মাথাটা প্রচন্ড হারে গরম ছিল। আমরা আর দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন, খোঁজ নেয়ার জন্য যে অন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছে গিয়েছিলেন কিনা। উনি বললেন তিনি গিয়েছিলেন, এবং যাওয়ার পরপরই উনি কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করিও না, আমি ব্যাপারটা দেখছি, আর আমি কালকে সন্ধ্যার দিকে ওইখানে যাব, কিন্তু তোমরা ওই ছেলের, রনির, যাকে পজেস্ট করেছে, সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা ওখানে আসছি, ও জানতে পারলে ওর পরই আরো বেশি ক্ষতি করবে। তো আমরা কথাটা শুনে চলে আসলাম। তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হুজুর ইশার নামাজ পড়ে ওই হুজুরকে সাথে নিয়ে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনির চোখ খোলে। ওর চেহারা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের, আর মুখমণ্ডল নীল, আর ঠোঁট কুচকুচে কালো। ও বলতে থাকে, ওই লোকটি কেন এখানে এসেছে? ওকে চলে যেতে বল তোরা, তা না হলে আমি এই ছেলের আরো বেশি নাজেহাল অবস্থা করব। এই বলার সাথে সাথে ও আবার জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর এসে আমাদেরকে বলে, তোমাদের মধ্যে কোনো 2 জন আসো আমার সাথে রুমের মধ্যে, ওকে শক্ত করে ধরে রাখো, আর একটি গ্লাসে পানি দাও। তখন আমরা ওনাকে পানি দিলাম। উনি গ্লাসে কিছু কোরআনের আয়াত পড়ে ফোঁ দিলেন। আমি আর রনির বড় ভাই এই 2 জন ওকে নিয়ে রুমে প্রবেশ করি। বাকিরা কেউ অবশ্য আসতে চাইছিল না। আমাদের পেছন পেছন হুজুর প্রবেশ করেন। তারপর হুজুর বলেন রুমটা অন্ধকার করার জন্য। আমরা তার কথা মতো তাই করলাম। মোমবাতি জ্বালিয়ে দেয়া হলো। এরপর শুরু হলো পরীর সাথে হুজুরের কথোপকথন। হুজুর রুকাইয়া শুরু করলেন। 2 মিনিটের মধ্যেই আবার জ্ঞান ফিরে ও ছটফট করতে থাকে। আমরা ওকে শক্ত করে ধরে রাখি। রনি তখন বলে, তোমাদের যা করবার করো, কিন্তু আমি নাছোড়বান্দা। এই ছেলে যে ভুল করেছে, এইটার বিহিত থেকে করতেই হবে। হুজুর তখন বলে, কি করেছে ছেলেটা? ও তখন চুপচাপ ওনার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না, শুধু রাগান্বিত চেহারায় হাসতে থাকে। তখন হুজুর গ্লাস থেকে কিছুটা পানির ফোঁটা হাতে নিয়ে ওর মুখে মারা মাত্রই ও চিৎকার করে ওঠে, এবং এমন ভাবে আমাদের ধাক্কা গায়ে আমরাও আটকে রাখতে পারি না। 2 জন 2 দিকে ছিটকে পড়ি। তখন ডিরেক্ট গলায় হাত দিয়ে সে আত্মহননের চেষ্টা করে। আমরা ওকে 2 দিক থেকে টেনে সরাতে চাই, কিন্তু পারি না। হুজুর আয়াতুল কুরসি আর দোয়া ইউনুস পড়তে থাকেন, আর হাত দিয়ে ওকে সরাতে থাকেন। ও একটু পরে নিস্তব্ধ হয়ে যায়। আরো পরে আমরা রশি দিয়ে ওকে চেয়ারের সাথে বেঁধে ফেলি। হুজুর বলে, তোমরা এখন বাইরে যাও। আমরা বের হয়ে আসি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর হুজুর বাইরে এসে বলেন, ওকে আছে কিছু খেতে দিও না। ও গতকাল বিকেলে গোরস্থানের একটা জায়গায় পা দিয়ে কোনো একটা জিনিস ছিটকে ফেলে দেয়। হয়তো সেইটা ওর সামনের দিকে ছিল, ও খেয়াল করেনি। আর ওখানেই ওই পরীটা ছিল, যেটা ওই পরীটার মোটেও ভালো লাগেনি। সেই জন্যই ওকে পজেস্ট করেছে। আর এই জায়গাটা কোন জায়গা সেটা গোপনীয় থাক। আর ও, আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে কিছু বলছিল না। তোমরা যাওয়ার পরে আমাকে সবকিছু পরিষ্কার ভাবেই বলে। তারপর হুজুর চলে যায়। পরে আমরা সবাই রুমে ঢুকি, দেখি ও বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। এত মানুষ এখানে কি হয়েছিল? আমরা আর কিছু না বলে ওকে খাইয়ে দেই। খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ও ঘুমিয়ে যায়। পরের দিন ও আল্লাহর রহমতে সুস্থ হয়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম, আর কেউ ওদিকে যেতাম না। তো ঘটনাটি
কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এটা পুরোপুরি সত্য ঘটনা, যার কারণে হয়তো খুব বেশি টুইস্টও নেই, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। অনেকের ঘটনার সাথে খানিকটা মিলেও যেতে পারে। বগুড়া যারা আছেন লিসনার্স, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকেও অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আমি অনেক ব্যস্ত থাকি কাজের প্রেসারে, যার কারণে আর শুনতে পারি না ভূত এফএম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা ভূত.com এর প্রতি। আল্লাহ হাফেজ। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও পড়ে শোনানোর অনুরোধ করেছেন। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জানতে চাইলাম না। আমি আগে প্রথমে সালামের উত্তরটা নিই, ওয়ালাইকুম সালাম। এবং তারপরে তিনি বলছেন, জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ আতিফুজ্জামান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়ন থেকে লিখছি। আমি এবং আমার বন্ধু মোহাম্মদ সানি দীর্ঘ সময় ধরে আপনার শোটি শুনে আসছি। অনেকদিন থেকেই ইচ্ছে ছিল আমাদের গ্রাম কেন্দ্রিক কিছু ঘটনা শেয়ার করব, কিন্তু তেমন সময় ও সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি। কিন্তু কিছুদিন আগের একটা ঘটনা আমাদের গ্রামের সকলের জীবন বদলে দিয়েছে। ঘটনাটি গত 19 আগস্ট 2022-এর একটি ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বর্তমানে আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছেন। গত 26 আগস্ট 2022 সকলে তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। মোহাম্মদ নাজিম উদ্দিন আমাদের গ্রামের একজন যুবক ছেলে, বয়স 22-23 হবে। পেশায় সে ছিল একজন অটো চালক। 1 বছর হলো তিনি বিয়ে করেছেন এবং 21 দিন হলো তার ঘর আলো করে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে। সঙ্গত কারণে আমি তার স্ত্রী এবং সন্তানের নাম এখানে প্রকাশ করছি না। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি বিলান। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু কে জানত আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে। আল্লাহ যে কার ভাগ্যে কখন কি লিখে রাখে তা তিনিই ভালো জানেন। সেদিন রাতে 11টার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড়। ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেয়া হয়। সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ওই বাজারে একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার। তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাঁকন হাট নামের একটা স্থানে। তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পারায় ভেতরে বন্ধ করে থেকে যান, কিন্তু ঝড় 12টা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না এবং অনবরত ফোন করা হলেও রিসিভ করেন না। এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে রাতে দোকানদারের পাশের দোকানদারকে ফোন দেয়, যার বাড়ি দোকানের পাশেই ছিল। পরে সেই দোকানদার এবং গ্রামের কিছু লোক ওই দোকানে এসে ডাকাডাকি করে, কিন্তু অনেক ডাকার পর যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না, তখন তারা দোকান খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে। পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখে তিনি মৃত। পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানান। এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে এসে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে ছিল, তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলে এবং নাজিমও তাতে রাজি হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয়। তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করে। কিন্তু সেই রাতে ঝড়ের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছিল, যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হয়। অনেক জায়গায় অটো থামিয়ে গাছ ডাল সরিয়ে খুব কষ্টে তাকে যেতে হয়। অবশেষে তারা সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছায়। কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু নাজিম ভাই একা ওই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান।
পুরো রাস্তা জুড়েই তার মনে একটা অন্যরকমের ভয় কাজ করে। কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশে রাস্তার ধারে কোনো গাছ বা ডাল ভেঙে পড়ে থাকলে তিনি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেটা সংগ্রহ করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বাড়িতে ফিরে অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে পড়ে আছে। তখন রাত 2:30 হবে। এত রাতে তিনি একা ওই শুনশান জায়গায় যেন অদৃশ্য শক্তি তাকে টানছে। আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম বিন্ধপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু ব্রিজের ওই পারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে ধরে। ব্রিজের পর থেকে রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তাল গাছের সারি, এরপর আবারও ছোট কালভার্ট। এখান থেকে একটা মাটির পার্শ্ব রাস্তা অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতরে আছে একটি পুকুর, কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না। এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা আছে। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে আসে সেই ডালটি কাটতে আসতে চায়। এত রাতে ডাল কাটতে যেতে তার মা বাবা অনেক বারণ করে, কিন্তু সে কিছুতেই কারো কথা শোনে না এবং একটি দা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু তার কুকুরগুলো এসে তার পথ আটকায়। নাজিম ভাইয়ের বাসায় 2টি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসত। নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো। তো যখন নাজিম ভাই বাড়ি থেকে বের হয় তখন নাজিম ভাইয়ের সেই কুকুর 2টি এবং তার সাথে আরেকটি অপরিচিত কুকুর, মোট 3টি কুকুর তার পথ আটকায়। এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে এসেছে। কিন্তু অপরপক্ষে বাড়ির কুকুর 2টিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করেনি, বরং ওই অপরিচিত কুকুরটি থেকে নাজিম ভাইকে রক্ষা করে চলেছে এবং তারা কোনোভাবেই নাজিম ভাইকে সামনে এগোতে দিচ্ছে না। নানাভাবে তারা নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে। কেউ লুঙ্গি মুখে দিয়ে টানছে, কেউ গা ঘেঁষে ঠেলছে। এভাবে প্রায় 20 মিনিট ধরে তারা নাজিম ভাইয়ের পথ আটকানোর পর তাকে আটকাতে সফল হয়। অবশেষে নাজিম ভাই বলে যে, তোরা যখন আমাকে যেতেই দিবি না তারা ঠিক আছে, আমি রাতে যাচ্ছি না, আমি কালকে খুব সকাল সকাল যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং তার কুকুরগুলোকেও খাওয়ান, আর তারপর ঘুমোতে যান। কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না, তার খুব ভয় লাগতে থাকে। পরে তিনি তার মাকে ডাক দেন এবং বলেন, আমার তো খুব ভয় লাগছে, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই। এরপর রাতে আর কিছুই হয় না। পরের দিন সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। দিনটি ছিল শুক্রবার। সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু সেদিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠেন। রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যান, আর তার সাথে বাবা ও মাও গিয়েছিল। যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো সব ভেজা ছিল, তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে। এক পর্যায়ে ডালটি তাকে নিয়ে রাস্তার উপরে পড়ে যায়। প্রথমে নাজিম ভাই, তারপর ডালটি তার উপর পড়ে। ফলে নাজিম ভাইয়ের বাম হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। এছাড়াও তিনি মাথাতে গুরুতরভাবে আঘাত পান। তখন তার বাবা মা, আশেপাশের জমিতে কাজ করা কিছু লোকজন তাকে এখান থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। নাজিম ভাই খুবই ভালো মানুষ ছিলেন, তাই সকলের তার জন্য চিন্তা, তার জন্য দোয়া করতে থাকে সবাই। কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা যাচ্ছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না। অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা, কিছু কারণবশত তার নাম এখানে লিখছি না, আমরা তার ছদ্মনাম দিচ্ছি জাহেদা বিবি। আমাদের গ্রামের সবাই জানে তার কাছে একটি জিন থাকে। এর প্রমাণও গ্রামবাসী অনেকবার পেয়েছে। যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকে বলে দিতে পারতেন। ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার তৃতীয় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানান যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্টু জিনের আগমন ঘটেছে। তিনি আরো বলেন তারা নাকি একজন যুবক বয়সের ছেলের
প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই দিন গাছ থেকে ফেলে দিয়েছে। তিনি বলেন, নাজিম খুড়া নিয়ে যাবেই, তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। আর শুধু যে নাজিমকে নিয়ে যাবে তাই না, এরপরও তারা কাউকে নিতে পারে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় জানেন। তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবক ছেলেদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং 1 কেজি মিষ্টি কিনে দুপুর 12টার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে। সেই গাছের জন্য তিনি তার আরো 2 জন মহিলাকে যেতে বলেন। পরে গ্রামবাসীরা তার কথা মতোই কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে দেন। এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে চলমান এই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই আতঙ্কিত হয়ে থাকলেও গুটি কয়েক লোকজন এই বিষয়গুলো তেমন বিশ্বাস করত না। তাই সেই দিন মিষ্টি রেখে আসার পর গ্রামের 2 জন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলো কি অবস্থায় আছে দেখার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড, যখন তারা দেখেন যে সেখানে মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রেখে আসা হয়েছিল সেই পাত্রটি পর্যন্ত সেখানে ছিল না। তারা দুজনেই বেশ অবাক হন, কিন্তু পরক্ষণেই আবার ভাবেন হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে দেখে কেউ খেয়ে দিয়েছে। কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাজের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পান। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় গ্রামের আরো কিছু লোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়। লোকটির নাম ছিল সাহেব আলী। সাহেব আলী ওই দিন সন্ধ্যাবেলায় কোনো কারণ ছাড়াই হাঁটতে হাঁটতে সেই ব্রিজের কাছে যান এবং ব্রিজের ওপর বসে থাকতে হঠাৎ খেয়াল করেন যে 7 বছর বয়সী নাতি ব্রিজের ওই পারে একা খেলা করছে। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে। তাই কোন রকম ধমক না দিয়ে বলেন, ওই তুই এখানে এই সন্ধ্যায় কার সাথে আসলি, আর তোর কানে আজান যায়নি? কিন্তু তার নাতি তার কোনো কথারই উত্তর দেয় না। এক পর্যায়ে তিনি তার নাতির উপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়িতে আনতে শুরু করেন। এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান। কোথায় তার নাতি? তিনি তো একা, দূর দূরান্তে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময় তিনি তার নাতির হাত ধরেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচন্ড ভয় পেয়ে যান এবং আল্লাহর নাম নিয়ে জোরে এক দৌড়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়েই জ্ঞান হারান। পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন যে আমাদের পাড়ার কোনো ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে বা ব্রিজে না বসে। যদি কেউ ওই ব্রিজের ওপরে বসে তাহলে ওই জিনগুলো তাদেরকে নিচে পানিতে ফেলে দেবে, আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এখানে বলে রাখি, ওই ব্রিজটির নিচে একটি বড় জলাশয় রয়েছে। পুরো বছরই প্রায় ভরা পানি থাকে। এরপর থেকে সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যেত না। এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এভাবে দেখতে দেখতে পুরো 8টি দিন চলে যায়। দিনটি ছিল 26 আগস্ট 2022। সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। এই কথা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে। গ্রামে অনেক লোক মারা গিয়েছে, কিন্তু গ্রামের লোকজন কখনো এতটা ভেঙে পড়েনি। রাত 10টার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে আসে এবং রাত 11টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর 11:30-এ তার মাটি হয়। এইটাই ছিল ঘটনা। আমার সব কাজ শেষ করে আমরা 12:30টার দিকে বাড়িতে ফিরি, কিন্তু চোখে কেন যেন ঘুম আসছিল না। তাই ভাবলাম পুরো ঘটনাটা আপনার কাছে শেয়ার করি। তাই ঘটনাটি লিখে ফেললাম। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি পছন্দ হলে লিসেনারদের কাছে শেয়ার করবেন প্লিজ। আমি আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে। অবশেষে আমি আতিফুজ্জামান ঘটনার স্থানগুলো, ছবি এবং মোবাইল নাম্বার শেয়ার করছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com এর শ্রোতা বন্ধুরা। আমি ভূত.com এর নিয়মিত শ্রোতা। আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর তলে থাকেন। আমি সাজ্জাদ হোসেন নয়ন, লিখছি ময়মনসিংহ ফুলপুর উপজেলার 1 নং ছনধরা ইউনিয়ন থেকে।
শুরুতেই রাসেল ভাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এমন অসাধারণ একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। গত 140তম এপিসোডে বিলের পিশাচ শিরোনামে আমার নিজের একটি ঘটনা ভূত.কমে প্রচারিত হয়েছে। এজন্য রাসেল ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে প্রোগ্রামটি আমার এতই পছন্দের যে কানে হেডফোন লাগিয়ে ভূত.কম না শুনলে ঘুম আসে না। তাই শুধুমাত্র ভূত.কম শোনার জন্য স্বাধীন মিউজিক অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছি। আজকে শুধু একটি ঘটনা নয়, বেশ কয়েকদিনের ঘটনা একসাথে করে দিচ্ছি। লেখায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, একটু পড়ে শোনালে খুশি হব, কেননা রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা বরাবরই অসাধারণ লাগে শুনতে। উল্লেখ্য, আজকে যে ঘটনাটি পাঠাবো এই ঘটনাটি আগেও একবার পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ঘটনাটি সবার অগোচরেই থেকে গেছে। তাই আজকে নতুন করে বানান ও যত সম্ভব ভুল ঠিক করে লেখার চেষ্টা করছি। আমি আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটা। আমাদের গ্রামের বাড়িতে, বলা বাহুল্য আমাদের গ্রামের বাড়ি ও আমার নানার বাড়ি একই জায়গায়। আজ থেকে প্রায় 40 থেকে 41 বছর আগে, 1980-81 সালের দিকের কথা। তখনকার সময়টা এখনকার তুলনায় প্রচুর মাছ আমাদের নদীনালা খাল বিলগুলোতে পাওয়া যেত। মানুষ ছিল কম, মাছ ছিল বেশি। মাছ খেকোড়াও সমান তালে নদীনালায় ঘুরে বেড়াত। আমার নানার নাম হাসমত আলী। গ্রামের সবাই শর্টকাটে হাসু নামেই চেনে। তখনকার সময় মাছ ধরাটা একরকম নেশাই ছিল। গ্রামের সবাই ওনাকে সেরা মাছ শিকারী বলেই জানত। মাছ বিক্রি করতেন না, নিতান্তই শখের বশে মাঝে মধ্যে মাছ ধরতেন এবং সারা রাত কাটিয়ে দিতেন। রাতের বেলা বিলে বা নদীতে একাই আশেপাশের গ্রামে বোয়াল মাছ ধরতে বড়শি নিয়ে চলে যেতেন। মাঝে মাঝেই ওনার সাথে ছোটখাটো ঘটনা ঘটত, কিন্তু সেগুলোকে তিনি খুব একটা পাত্তা দিতেন না। এমনই এক রাতে তিনি মাছ ধরতে গিয়েছিলেন আমাদের গ্রামের চিলাবিল নামক একটি বিলে, যে বিলের কথা আগের বার আমি আমার ঘটনায় উল্লেখ করেছি। যারা গ্রামে থাকেন বা থেকেছেন তারা হয়তো জানেন, বৃষ্টি হলে প্রচুর মাছ বিল থেকে বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে আসে। সেরাতেও প্রচুর বৃষ্টি হওয়ায় প্রচুর মাছ বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে এসেছিল। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয় এবং চাঁদ দেখা যায়। মাঝরাতের দিকে তিনি কেরোসিনের এক প্রকার বড় বাতি, যেগুলো দেখতে অনেকটা বদনার মতো, এমন একটি বাতি নিয়ে মাঝরাতে বিলের দিকে যান। বাঁশের তৈরি এক ধরনের চাটাই আছে, যেগুলিতে পানি বের হতে পারে কিন্তু মাছ বের হতে পারে না। সেগুলো দিয়ে বেশ কয়েকটি ক্ষেত আটকে ছিলেন। শেষে পলো ও টোটার সাহায্যে শোল, মাগুর, গজার, বাইম ইত্যাদি মাছ ধরে ধরে ওনার পাত্রে রাখছিলেন। খুব মনোযোগ সহকারে মাছ ধরছিলেন বলে চারিদিকের পরিবেশ কেমন সেটা তিনি আর খেয়াল করেননি। কিন্তু হঠাৎ খেয়াল করলেন, এত মাছ ধরা পড়ার পরেও ওনার পাত্রে মাছ নেই। এত মাছ ধরছেন কিন্তু ওনার পাত্র খালি। তিনি তৎক্ষণাৎ কিছুটা বুঝতে পেরেছিলেন কিছু একটা আছে আশেপাশে, যেহেতু এসব বিষয় আগে থেকেই তার জানা ছিল। নানা আর দেরি না করে সোজা বাড়ির পথে হাঁটা ধরলেন। তখন মাঝরাত, যেহেতু জ্যোৎস্না আছে তাই তিনি মাছ ধরার কেরোসিন বাতিটা নিভিয়েই হাঁটছিলেন। যখন বাড়ির কাছাকাছি চলে এলেন, ঠিক এই সময় ওনার সামনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন বিশালাকার কেউ একজন ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকেই তাকিয়ে রয়েছে। নানা বাস্তবিকভাবে অনেক সাহসী ছিলেন এবং ছায়ামূর্তির মুখের দিকে তাকানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু তার মুখমণ্ডলটা এতটাই ওপরে ছিল যে এবং এতটাই জ্বলজ্বল করছিল যে চোখ ছাড়া আর কিছুই বোঝা যায়নি। তিনি এতে না ঘাবড়ে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঝুলন্ত ছায়ামূর্তিটার দিকে। হঠাৎ চোখের পলক পড়তেই সামনে থেকে ছায়ামূর্তিটা উধাও হয়ে কোথায় যেন চলে যায়। নানা প্রচন্ড রকমের ঘাবড়ে যান এবং দেরি না করে ঝটপট দোয়া পড়তে পড়তে বাড়ি চলে আসেন। পরের দিন মাছ ধরতে তার সাথে নিয়ে গেলেন ওনার চাচাতো ভাই হাবিব নামের একজনকে, যাকে সবাই হাবি নামে চেনে। সেদিন ওই দুজনের সাথে একই ঘটনা ঘটে। মাছ ধরে পাত্রে রাখছেন কিন্তু পাত্রে কোনো মাছ থাকছে না। ঠিক ওই মুহূর্তে হাবি নানা যা দেখলেন, নানার মাছের পাত্র থেকে সাদা চাদর মুড়ানো কিছু একটা যেন একটা মাছ নিয়ে পাশের ক্ষেতের আইলে বসে চপচপ করে খাচ্ছে। স্বাভাবিকভাবে হাবি এই দৃশ্য দেখা মাত্রই ভয় পেয়ে যান। নানাকে জানালেও নানাও সেদিকে তাকান এবং আগের রাতের কথা তার মনে পড়ে যায়। হাবি নানা যেহেতু নানার চেয়ে অনেক বয়সে ছোট ছিল, তাই উনি যেন ভয় না পায়, এজন্য নানা নিজের মনে সাহস এনে হাবি নানাকে বলল, এসব কিছু না।
ওদ ওদ হচ্ছে ভোদর জাতীয় মাছ খেকো প্রাণী। ওকে ওর মতো করে খেতে দে, আর চল বাড়ি ফিরে যাই। এই বলে নানা হাবি নানাকে নিয়ে ক্ষেত থেকে ডাঙায় উঠে যান। যখনই তারা পানি থেকে ওপরে উঠলেন, মনে হচ্ছে যেন বিলের ওপর দিয়ে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে, আর কি যেন বলছে, আজকেও মাছ দিলি না, আজকেও না, আজকেও না। সাগরের ঢেউ এত গর্জন করে না যত গর্জন বিলের পানিতে হচ্ছিল ওই সময়। এরপর কাল বিলম্ব না করে নানা হাবি নানাকে নিয়ে প্রায় দৌড়ে চলে আসেন বাড়ির দিকে। মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছু নিয়েছে। বাড়ির ঠিক কাছাকাছি এসে হাবি নানা পেছন দিকে তাকিয়ে যা দেখেন তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। তিনি পিছন তাকিয়ে দেখেন ছুটে আসছে চাঁদের আলোতে স্পষ্টভাবে তার চেহারা দেখা যাচ্ছে। সে ছিল অনেক লম্বা, আর কপালে একটা চোখ ছিল, চোখ দুটো ছিল বুকের মধ্যে। এই দৃশ্য দেখার পরে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। নানা কোনোভাবে হাবি নানাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এসে ধপাস করে পড়ে যান। তখন ফজরের আজান হয় এবং চারিদিকে আলো ফুটতে শুরু করে। এরপর দিনের বেলা জ্ঞান ফিরলে হাবি নানার জন্য গ্রামের হাকিম মুন্সি নামের এক হুজুরের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিয়ে আসা হয়। হুজুর বলেছিলেন, তোমাদের পিছু নিয়েছিল মাছ খেঁকো এক ধরনের জিন। কোনো কারণে সে তখন মাছ শিকার করতে অক্ষম ছিল। তার হাতে পড়লে হয়তো অনেক ক্ষতি হতে পারত। যাই হোক, তাবিজ দিচ্ছি, যেখানেই যাবে তাবিজ সাথে রাখবে, আল্লাহর রহমতে কিছুই হবে না। ঘটনা এখানে শেষ হলে ভালোই হতো, কিন্তু এই ঘটনার রেশ আমাদের নানাকে নিঃস্ব করে দেয়। এর কয়েকদিন পর সবকিছু তারা প্রায় ভুলেই গিয়েছিল। নানা আবার মাছ ধরতে বের হলেন এবং বড়শি আগে থেকেই নদীতে গাঁথা ছিল। তিনি প্রায় মাঝরাতের দিকে বাড়ির পাশের নদীতে গেলেন। গিয়ে দেখলেন একটা বড় ছিপ বাঁকা হয়ে নাড়াচাড়া করছে। স্বাভাবিকভাবে বোয়াল মারার বড়শিতে বোয়াল ধরা পড়লে এরকম হয়। এখন পানিতে নেমে বড়শিটা উপরে তুলে নিয়ে আসতে হবে। নানা বড়শির ছিপ ওপরে আনার জন্য নদীতে নামলেন। প্রথম ডুব দিয়ে ছিপের গোড়া ধরতেই তিনি শুনতে পান অদ্ভুত এক শব্দ ওনার দিকে এগিয়ে আসছে। শব্দটা অনেকটা ঢোল বাজালে যেমন হয়, বা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় আমরা যেমনটি শুনে থাকি, ঠিক ওই রকম। নানা পানি থেকে গলা ভাসিয়ে ভাবলেন কি হচ্ছে ওনার সাথে, আবার দেখবেন। দ্বিতীয় ডুব দিতেই উনি শুনতে পান সেই শব্দগুলো একদম কাছে চলে এসেছে। এবার তিনি সব বুঝতে পারেন এবং দেরি না করে তাড়াহুড়ো করে ওপরে উঠে বাড়ির পথে হাঁটা ধরেন। ঠিক এমন সময় কে যেন পেছন থেকে আবারও বলে, আজকেও দেরি না, ছাড়ব না। নানা এবার রীতিমতো ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন এত তাড়াতাড়ি রাতের বেলায় এভাবে একা মাছ ধরতে আসাটা ওনার একদমই উচিত হয়নি। এরপর নানা দ্রুত বাড়িতে চলে আসেন। পরদিন সকাল থেকেই নানা ভীষণ অসুস্থ। ভয়াবহ রকমের ডিসেন্ট্রি এবং দুর্বলতা শুরু হয়। অনেক হুজুর, কবিরাজ, ডাক্তার দেখানোর পরেও কাজ হচ্ছিল না। এইভাবে 7 থেকে 8 মাস বিছানায় পড়ে থাকেন মৃত্যুশয্যার রোগীর মতো। সবাই ধরে নিয়েছিল যে তিনি আর সুস্থ হবেন না। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এভাবে টানা 8 মাস মরণ রোগে ভুগছে। সংসার চালাতেও চিকিৎসার খরচ জোগাড় করতে জমি, গরু, বাছুর সব বিক্রি করে দেওয়া হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এমন ভাবে চলতে চলতে একদিন ময়মনসিংহের হালুয়াঘাটের এক কবিরাজ আমাদের গ্রামে আসেন। তিনি সব শুনে বলেন যে মিটের মধ্যে থাকা জিনের এটা কাজ, এবং এটাও তিনি বলেন যে জিন নানাকে পুরোপুরি মারবে না, ধীরে ধীরে কষ্ট দেওয়া, ক্ষতি করা তার উদ্দেশ্য। কারণ নানা তাকে মাছ দেয়নি, এতে সে ক্ষুব্ধ হয়েছে। এরপর তিনি একটা গাছের বাকল নিয়ে তাবিজ আর পানি পড়া দিয়ে যান। 1 সের চাউল আর একটা ছোট মুরগি নিয়ে যান উপহার হিসেবে, আর বাড়ির অন্য লোকদের কিছু আমল শিখিয়ে দিয়ে যান। এরপর আল্লাহর অশেষ রহমতে নানা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এরপরেও রাতে মাছ ধরতে গিয়েছেন অনেকবার। উনি আর ডুব দিয়ে বা বেশি পানিতে মাছ ধরতেন না। আর আমি আমার নানিকে কোনোদিন পানিতে ডুব দিয়ে গোসল করতেও দেখিনি। তবে সেই মাছ না দেওয়ার খেসারত শারীরিক ও আর্থিকভাবে এইভাবে দিতে হবে তা কেউ কোনোদিন চিন্তাও করেনি। আমার নানা
এরপর দীর্ঘদিন জীবিত থেকে 2019 সালের 26 জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। রাসেল ভাই, এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদিও ঘটনাটা অনেক লম্বা এবং সেভাবে গুছিয়েও লিখতে পারিনি। কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্যের জন্য সকল লিসেনারদের ধন্যবাদ। রাসেল ভাই এবং আপনার পরিবার ও ভূত.com এর সকল কলাকুশলী শ্রোতামণ্ডলী সুস্বাস্থ্য ও সুদীর্ঘ আয়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের সকলের কৃপায়, সকলের দোয়ায়। আমি 2010 সাল থেকে ভূত এফএম শুনি। আমি এবং আমার দিদি, আমার বড় বোন একসাথে শুনতাম। তো অনেকদিন শোনার পরে 2012 সালে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। তারপর থেকে আমি প্রায় ভূত এফএম মাঝে মাঝে শুনতাম, অতটা রেগুলার শুনতাম না। আগে শুক্রবার রাতে হতো ভূত এফএম, রাত 12টা বাজে যতটুকু আমার মনে আছে। তো অত ওই শুক্রবার রাতে শুনতাম, কিন্তু বোনের বিয়ে হওয়ার পড়াশোনা হয়নি অতটা। তো এখন আমি বর্তমানে দেশের বাইরে আছি। আমি কানাডার টরন্টোতে থাকি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। তো এখানে এসেছি প্রায় 2 বছর। তো এখানে আসার পরেই, যেহেতু আমি যেখানে জব করি সেখানে নাইট শিফট করি, তো রাতে কাজ করতে করতে হঠাৎ করে আমি দেখি যে একটা নতুন শো স্টার্ট করেছেন আপনি, যেটা ভূত.com। তো এখান থেকে আমার ভূত.com শোনার যাত্রা। আমি প্রতিদিনই ভূত.com এর একটা না একটা এপিসোড শুনে ফেলি, যেহেতু আমি অনেক লেট করে স্টার্ট করেছি শোনা। তো এইভাবে আমার ভূত.com এর যাত্রা শুরু। আমার জীবনে একটি ঘটনা আছে যেটা আমি চেষ্টা করেছি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি হলো, রাসেল ভাই, তখন আমার বয়স ছিল আনুমানিক, বয়সটা না বলে ক্লাসটা বলি, আমি তখন ক্লাস 8-এ পড়তাম। তো আমার বড় ভাই দুবাইতে থাকে, ইউএইতে। তখন দুর্গাপূজা ছিল। সাধারণত দুর্গাপূজার সময় আমরা রাতে ঘুরে বেড়াই, পুরান ঢাকা বলেন সব, যেহেতু আমার বাসা পুরান ঢাকা ছিল, পুরান ঢাকা থেকে আমরা রাতে ঘুরে টুরে সব ভাই বোন মিলে একসাথে আসতাম। তো ওরকম ওই দিনও আমরা ঘোরাটোরা শেষ, আমরা সবাই মিলে একসাথে মজা করে রাত আস্তে আস্তে রাত আনুমানিক 3টার মতো বেজে যায়। আমাদের ওখানে একটা এলাকা আছে, যারা পুরান ঢাকা থাকে তারা বুঝবেন, পুরান ঢাকা সূত্রাপুর থেকে যে যার বাসায় আলাদা হয়ে আমি একটু আমার ভাইয়ের সাথে, মানে আমার বড় দাদার সাথে একটু লেট করে আসি। তখন আমার দাদার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটাও আসে আমাদের সাথে। ওর একটা স্কুটি ছিল, স্কুটি নিয়ে আমরা রিক্সা ছিলাম। আনফরচুনেটলি ওই ভাইয়াটা ওই পথে অ্যাক্সিডেন্ট করে আমাদের বাসার কাছাকাছি এসে। অলমোস্ট আমরা চলে এসেছিলাম, তখন এসেই ও অ্যাক্সিডেন্টটা করে। অ্যাক্সিডেন্টটা করার পরে ওই আমাদের পুরান ঢাকা যারা থাকেন ওরা বুঝতে পারবেন যে এক গলির গেটের মধ্যে 5-6টা বিল্ডিং এর এন্ট্রেন্স, মানে একটা গলির মধ্যে 5-6টা বিল্ডিং এর এন্ট্রেন্স। আসল ঘটনাটা যে বিল্ডিংটাকে ঘিরে সেটা একটু বর্ণনা দিই। বিল্ডিংটা হচ্ছে 4 তলা, অত উঁচা না আমরা সবাই জানি। আর আশেপাশে আরো 3টা বিল্ডিং ছিল, 2টা বিল্ডিং ছিল। ওইটা একটু কর্নার কার্ভ সাইডে, মানে একটু সাইডে ওই বিল্ডিংটা। আর আমি যতটুকু শুনেছি বলতে কি আমি নিজেও একটু দেখেছি, যতটুকু আমার মনে আছে, যে ছোট থাকতে মানে এই বিল্ডিংটা কনস্ট্রাকশনের আগে এখানে একটা আম গাছ ছিল। আম গাছটার কিছু কিছু ঘটনা আছে। লেটার তারা, মানে যে কর্তৃপক্ষ, বাড়িওয়ালা আঙ্কেল, ওরা করেছে আম গাছটা কেটে ওই জায়গার মধ্যে বিল্ডিংটা বানায়। তো বিল্ডিংটা 4 তলা বিল্ডিং। তো বিল্ডিংটা এরকম যে আমাদের গলির যে মেন গেটটা আছে, আপনি মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে আপনি যখন ঢুকবেন, এন্ট্রি করবেন মেন গেট দিয়ে, আপনার চোখটা সোজা একটু বাঁকা হলে ওই বিল্ডিং এর যে থাকে না, মানে ছাদের সাইডের যে কার্নিশ গুলা, ওইখানে আপনার চোখটা যাবে। তো আমার ভাই ওই ভাইয়ার সাথে বসে কথা বলছিল। আমার ভাই বলেছিল, যেহেতু আমরা তখন নিচতলা থাকতাম, আমার বাসাটা ছিল সোজা ঢুকে ডান সাইডের বিল্ডিং এর যে এন্ট্রেন্স ওইটা। তো বললো যে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে ওর জন্য। তো আমি গেলাম,
আমি জাস্ট রাসেল ভাই বিশ্বাস করবে না, আমি গেটের মধ্যে একটা পা দিছি। কি ভেবে আমি জানি না, আমার মানে কি ভেবে ওই দিন আমি ওই জিনিসটার দিকে তাকালাম, আমার চোখটা হঠাৎ ঠিক ওই বিল্ডিং এর ওই ছাদের কার্নিশের দিকে গেছে। আমি দেখি যে একজন সাদা কাপড় পরিহিত মানুষ, লম্বা চুল, যার চুলগুলা 4 তলা থেকে অলমোস্ট নিচ তলা চলে আসে। তখন বাজে রাত 4:30। রাসেল ভাই বিশ্বাস করবে না, জানি না, আমি এখনো বলতেছি আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। রাত 4:30 বাজে ওই কার্নিশের দিকে পিছন দিক ফিরে সাদা কাপড় পরে একজন মহিলা চুল ছেড়ে কার্নিশের মধ্যে বসে আছে। এটা দেখে আমি জাস্ট চিল্লান দিয়ে দৌড় দিয়ে বাসায় চলে যাই। আমার ভাইও দৌড় দিয়ে চলে আসে আমার চিল্লান শুনে। আমি আর বের হতে পারি না, আমাকে জিজ্ঞেস করতে আমি আর বলতে পারি না। অনেক কষ্টে আমি বলছি, আমাকে জোর করে নিয়ে গেছে। মুরব্বীরা বলে যে ওই জিনিসটা নিয়ে গেলে নাকি মানে আবার যদি দেখানো যায় তাহলে ভয়টা ভেঙে যায়। তো আমার সাথে এরকম ট্রাই করেছে, বাট আমি অনেক চেষ্টা করে আমাকে ওই জায়গার আর চোখ নিতে পারিনি, আমি তাকাতেই পারিনি ওই কতটুকু জায়গা আছে। আমি যেটা দেখলাম, আমার ভিতরে যেটা আমার ঢুকছে আমি সেটা বের করতে পারিনি। 2 দিন আমার প্রচন্ড জ্বর ছিল। এটাই হচ্ছে আমার একটা ঘটনা রাসেল ভাই। ওই বিল্ডিং নিয়ে আরো অনেক ঘটনা আছে। যদি আমার এই ভয়েস নোটটা সিলেক্টেড হয়, প্লিজ লেট মি নো। আমি আপনাদেরকে আরো ভয়েস নোট পাঠাতে ইন্টারেস্টেড হব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ লিসেনার্স। ভূত.com দীর্ঘজীবী হোক। সবাইকে শুভকামনা রেখে গুড বাই। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, দেখি পাও না তো। আমি রাসেল, আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ভরে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট old music comes alive. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। 238তম এপিসোড ভূত.com এর চলছে, শুনছেন আপনারা, এবং সেই সাথে আমি রাসেল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে জানাই, আমাদের সময় যারা স্টুডিওতে এসেছেন তারা চমৎকার ভাবে আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করেছেন। অনেকে এখন হয়তো স্টুডিওতে আসতে চান না। কবে থেকে এটা শুরু হলো সেই কোভিড অথবা করোনা মহামারীর পর থেকেই। মানুষ যখন বুঝতে পারলেন বা নতুনভাবে অনুধাবন করতে পারলেন যে বাসা থেকেও সব কাজ করে ফেলা সম্ভব, আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে ঘরে বসেই অনেক কাজ করে ফেলা সম্ভব, যাতে হচ্ছে এই যানজট মুক্ত তো আমরা নই আসলে। এই যানজট মুখর শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যতটা কঠিন, তার চাইতে এটা অনেক সহজে করে ফেলা সম্ভব। এখনো কিন্তু আমি তাই বলছি, যারা ভূত.com আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। কিভাবে সেটা আমি বলবো, আমি আপনাদের সেই ব্যবস্থা করে দেবো যাতে করে আপনারা বাসায় বসেই স্টুডিওতে অংশগ্রহণ করতে পারেন। সেজন্যই বলি, যারা স্টুডিওতে অংশগ্রহণ করতে চান দেশে কিংবা দেশের বাইরে, তারা কিন্তু সরাসরি আমার সাথেই ঘটনা শেয়ার করতে পারেন। শুধুমাত্র আপনাদের ইচ্ছাটুকু থাকলেই হবে। আর যারা সেটাও পারছেন না, চাচ্ছেন যে সুবিধাজনক কোন একটা সময় আপনারা চান যে আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দিব অডিও ক্লিপের উপরে। সত্যি ভালো কিছু অডিও ক্লিপ আশা করি আপনাদের কাছ থেকে, চাই আপনাদের কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি রিয়াজুজ্জামান অনি, নিউ ইয়র্কের কুইন্স থেকে বলছি।
আশা করি আপনি ভালো আছেন এবং আমি জানি আপনি সবসময় ভালোর দলেই। তো দেরি না করে আমি কাহিনীতে চলে যাই। আজকের কাহিনীটা মূলত নিউ ইয়র্কের লং আইল্যান্ডের কিংস পার্ক সাইকিয়াট্রিক সেন্টার নিয়ে। যারা মূলত নিউ ইয়র্কের আশেপাশে থাকেন হয়তোবা এই জায়গাটির সাথে পরিচিত। তো এটি মূলত 1890 সালে স্থাপন করা হয়েছিল মেন্টাল পেশেন্টস এর জন্য, কিন্তু 1996 সাল থেকে এটি পরিত্যক্ত ঘোষণা হয়। এবং জায়গাটি যদি আমি কিছু বিবরণ দিই, সেটা জায়গাটা মূলত 500 একর জায়গা নিয়ে টোটাল 100 এর উপর বিল্ডিং ওইখানে রয়েছে। তো দিনের বেলা এখানে যাওয়া গেল, কিন্তু বিকেলের পর থেকে একদমই ওখানে যাওয়াটা মানা। এবং সব মানে এই জায়গাটা নিয়ে এরকম অনেক কাহিনী রয়েছে যে শোনা যায়। তো আমি এবং আমার বাকি 3 জন, আমরা টোটাল 4 জন ছিলাম। তো আমরা অলওয়েজ প্ল্যান করতাম যে এরকম কোন জায়গা পেলে বা ঘুরতে যাওয়ার বা এরকম কাহিনীতে আমরা খুবই ইন্টারেস্টেড থাকি সব সময়। তো বছরটি 2022 ডিসেম্বর মাস, তখন প্রচন্ড ঠান্ডা। তো আমরা প্ল্যান করি যে একদিন রাত 3টার দিকে আমরা সেই সাইকিয়াট্রিক সেন্টারে যাব, যে মানুষ যে সবসময় বলে, মানে আমরা এখানে আসলে ইন্টারেস্টেড ফিল করছিলাম যে এখানে আমরা ঘুরতে যাব। তো যাক, যেরকম প্ল্যান হয়েছে সেরকমই একদিন রাত আনুমানিক 2টার পরে আমরা সেদিকের জন্য রওনা দিই। তো আমাদের বাসা থেকে সেই জায়গাটার দূরত্ব হবে 40 মিনিট মতো ড্রাইভ। তো সেখানে যেতে যেতে অলমোস্ট আমাদের 3টা বেজে যায়। তো আমরা যখন কিংস পার্কের এরিয়াটায় প্রবেশ করলাম, তারপর থেকেই যেমন জায়গাটা কেমন যেন লাগছিল, এবং চারপাশ ঘুটঘুটে অন্ধকার এবং গাড়ির হেডলাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলোতে আমরা যা দেখতে পাচ্ছিলাম তাই। তারপর আমরা এগুলো কিছু পাত্তা না দিয়ে আমরা আমাদের মতো ড্রাইভ করে যাই। যতই ভিতরে ঢুকছিলাম রাসেল ভাই, দেখি সব বিল্ডিং গুলার গ্লাস ভাঙা, অনেক পরিত্যক্ত মনে হচ্ছিল যে এখানে কোনো প্রাণীরও বসবাস নেই। এবং আমাদের মধ্যে একজন অনুরোধ করলো যে গাড়িটা থামানোর জন্য, এবং আমিও বললাম যে হ্যাঁ, এখানে দেখা যায় এখানে কি আছে, বা আমরা একটু নেমে দেখি। তো বাকিরা না করলো, আমি ভাবলাম কি আর হবে। তো আমি এবং আমার যে বড় ভাই ছিল ফয়সাল ভাই, তো আমরা 2 জন প্ল্যান করলাম যে আমরা একটু নেমে আশেপাশে হেঁটে দেখি জিনিসটা কি। তারপর যখন বেশ গাড়িটার থেকে যখন আমরা নামার পর থেকেই যেমন আমাদের একটি ভিতর থেকে কিছু একটা ভালো ফিল হচ্ছিল না। আর আমরা যা দেখলাম যে প্রত্যেকটি বিল্ডিং এর দূরত্ব হবে প্রত্যেকটা বিল্ডিং থেকে 100 থেকে 200 ফিট। তো মোটামুটি সব বিল্ডিং এর কন্ডিশন সেমই, প্রত্যেকটা ফ্লোর এবং প্রত্যেকটি জানালা ভাঙা, মনে হচ্ছিল যেন কেউ বাইরে থেকে কেউ ইট মেরে বা ভিতর থেকে মানে টোটালি একটু করে ভাঙা ছিল। সো আমি এবং ফয়সাল ভাই কৌতূহলবশত বিল্ডিং এর ভিতরে কি আছে দেখার জন্য খুব আমাদের যেতে ইচ্ছা হয়। তো বাকিরা না করলো, আমরা তাদের না উপেক্ষা করেই আমরা বিল্ডিং এর দিকে হাঁটা শুরু করলাম। তো রাস্তা থেকে বিল্ডিং এর দূরত্ব হবে 600 থেকে 700 ফিটের মতো। তো কোনো লাইট না থাকার ফলে আমরা আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করেই আগাচ্ছিলাম সে বিল্ডিং এর দিকে। তো সেখানে যে দেখি সবগুলো বিল্ডিং এর দরজা মোটামুটি অফ। তো আমরা যে বিল্ডিংটার নিচে ছিলাম সে বিল্ডিংটা হবে 5 থেকে 6 তলার মতো। তো আরেকটা জিনিস আমি রিমাইন্ডার দিতে চাই যে ওইখানে প্রত্যেকটা বিল্ডিং এ 5 থেকে 7 তলার বেশি না, এবং প্রত্যেকটা বিল্ডিং এর জানালা খুবই ভাঙা ছিল এবং ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। তো দরজা বন্ধ থাকার ফলে আমরা দেখছিলাম যে অন্য কোনো উপায় কি ঢোকা যায় কিনা। তো তখন দেখতে পেলাম একটি জানালা বেশ ফাঁকা, সেটা দিয়ে একটি মানুষ খুব ইজিলি ঢুকতে পারবে। তো আমরা 2 জনই কিছু না ভেবে ঢুকে পড়লাম। ঢুকতেই দেখি একদমই ঘুটঘুটে অন্ধকার, একদমই কিছু দেখা যাচ্ছে না। তো ফোনের ফ্ল্যাশ লাইটে যা দেখা যাচ্ছিল তাই। তো রাসেল ভাই, আমি মূলত এই পার্টটাই বলতে চাই যে যেটা আমরা তখন মানে ফিল করতে যাচ্ছি বা যেটা আমি কাহিনীটা বলতে যাচ্ছি, এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। তো চারপাশে একদমই দেখি যে পেশেন্টস এর বেড পড়া, পরিত্যক্ত, এবং দেয়ালে রক্তের ছাপ,
এবং আগের কালের মেডিকেল ইকুইপমেন্টস গুলো যেগুলো থাকে সেগুলো ছিল, এন্ড অন টপ অফ দ্যাট ইটস রিয়েলি আ রাস্টি ইনসাইড, খুবই মাকড়সার জাল দিয়ে ভরা, খুবই ধুলাবালু এরকম একটা জায়গা। তো দেখে বোঝা যাচ্ছিল যে অনেক বছর যাবত এখানে হয়তো বা কোনো মানুষের আনাগোনাও নেই। হঠাৎ করে আমাদের খুব গরম লাগছিল, যদিও সেই রাতটার ওয়েদার ছিল -10°C। আমরা যখন বাইরে ছিলাম তখন ঠান্ডায় থাকা যাচ্ছিল না, বাট ওইখানে যাওয়ার পর থেকে আমাদের খুব গরম ফিল হওয়া শুরু করলো। তো আমাদের এসব দেখার পরে আমাদের ভিতরে একটা ভয় কাজ করছিল, তাও আমরা সাহস নিয়ে আরো এক্সপ্লোর করতে চাই এবং ওইখানে আমরা একটা সিঁড়ি খুঁজে পাই সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য, এবং সেই সিঁড়ির দিকে আমরা অগ্রসর হই। তো সেকেন্ড ফ্লোরে উঠতেই আমরা দেখি যে আমাদের কিছু একটা মনে হলো যে আমাদের কাছে লাইক এরকম মনে হলো যে আমাদের সামনে দিয়ে হঠাৎ করে বাইরে কিছু একটা বাইরে কিছু একটা সাদা কালার চলে গেল। তো আমি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনিও কি দেখেছেন? তো উনি বললো যে হ্যাঁ আমারও কিছু মনে হচ্ছে এখানে দেখেছি। তো আমি বললাম যে ভাই মনে হচ্ছে এই জায়গাটা সুবিধার হবে না, চলেন এখান থেকে আমরা চলে যাই। তো আমরা নিচের দিকে যখন আবার যাওয়া শুরু করলাম তখনই রাসেল ভাই একটি হঠাৎ সেকেন্ড ফ্লোর থেকে একটি কান্নার শব্দ আমাদের কানে আসা শুরু করলো, এবং কান্নার শব্দটা আস্তে আস্তে রাগে পরিণত হচ্ছিল। তো এটা যতই সময় যাচ্ছিল এই শব্দটা একদমই আমাদের কাছে আসা শুরু করতেছিল। তো তখন মনে হলো যে একদমই আমাদের কানের পাশে এসে কেউ কান্না করছে। তারপর এগুলো ভেবে আমরা জোরে জোরে সূরা পড়া শুরু করলাম। তারপরে যখন আমরা বাহিরের রাস্তার দিকে যাব রাসেল ভাই, তখন দেখি যে একটি কর্নারে একটি সাদা জামা পরা একটি অবয়বের মতো দাঁড়িয়ে আছে, চুলগুলো খুবই বড় বড় এবং মাথাটা নিচের দিকে করা। তো মাথাটা নিচের দিকে করার কারণে আমি তার চেহারাটা আমরা তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না। তো আমরা যখন হঠাৎ করে আমাদের ফ্ল্যাশ লাইটটা নিলাম তার দিকে, তখন আমরা জাস্ট দেখলাম যে সে হালকা করে তার মাথাটা উঁচু করেছে এবং বিকট একটি হাসি, সে হাসিটা আসলে বলে বোঝানোর মতো না, খুবই খুবই ভয়ঙ্কর একটা হাসি ছিল, এবং নিমিষের মধ্যেই জিনিসটি গায়েব হয়ে গেল। তো আমরা কিছু 7-5 না ভেবেই আমরা গাড়ির দিকে বের হয়ে গাড়ির দিকে দৌড়ানো শুরু করলাম। তো গাড়িটা অন করাই ছিল, কিন্তু তাড়াহুড়ার মধ্যে আমি ভুলে গাড়িটি অফ করে দেই। তারপর যখন গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য ট্রাই করছিলাম তখন আর স্টার্টও নিচ্ছিল না। তো আমাদের সাথে থাকা শাওনি এবং শামিমা জিজ্ঞেস করছিল, তোমাদের কি হয়েছে? তো আমরা আসলে এতটা ভীত অবস্থায় ছিলাম যে আমরা কিছু বলতে পারছিলাম না। তো আমরা ভয়ে গাড়ি থেকে বের হতে পারছিলাম না চেক করার জন্য যে গাড়ির কি হয়েছে। তখন আমরা যখন বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরের জানলার দিকে তাকাই, মূলত আমি ফার্স্টে দেখি যে যখন আমি বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরের দিকে তাকাই তখন দেখি যে হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছিল যে একটা সাদা অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার সাথে সাথে আমি চিৎকার দিয়ে ওদের বললাম যে তোমরা দেখতেছো নাকি যে ওখানে কি একটা দাঁড়িয়ে আছে, এবং তারাও সেটা দেখছিল। তো রাসেল ভাই আমি আর এটা নিতেই পারছিলাম না, কারণ এরকম কাহিনীর সাথে আমি কখনোই এক অভ্যস্ত ছিলাম না, আমি সাথে সাথে জ্ঞান হারাই। তো হঠাৎ কিছুক্ষণ পর আমি যখন উঠি, আমার চোখ খোলার পর আমি দেখি যে আমাদের আশেপাশে 2-3টা পুলিশের গাড়ি, এবং আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে পুলিশ কিভাবে আসলো বা তারপর কি হলো। তো ফয়সাল ভাই যখন আমি ওই জ্ঞান হারালাম, তো ফয়সাল ভাই হেল্পের জন্য দেখলো যে বাইরে দূরে একটা পুলিশের গাড়ি অবস্থান করছিল। যারা আপনার নিউ ইয়র্কে থাকে তারা জানেন হয়তো বা পুলিশের গাড়ি একটু হাইওয়েতে সাইডে এরকম থাকে সবসময় বসে হেল্পের জন্য। তো ওখান থেকে একজনের পুলিশের আমরা হেল্প নেই। হেল্প চাওয়ার পরে তারা আসে এবং আমাদের খুব বকা দেয় এবং আমাদের বুঝায়ও, এবং বলে যে এই বিল্ডিং গুলার ভিতরে ঢোকা একদমই ইল্লিগাল এবং ইটস আনসেফ। সে আমাদের গাড়ি স্টার্ট করতে হেল্প করলো এবং আমাদের লাস্ট বারের মতো ওয়ার্নিং দিল এবং বলল যে ইউজুয়ালি এটা আসলে আমরা যা করেছি এখানে ঢুকেছি এটা খুব বড় একটা ফাইন খাওয়ার মতো একটা অপরাধ, কিন্তু আমাদের যে মেন্টাল কন্ডিশন উনি এটা দেখে
পুলিশটা আসলে খুব ভালো ছিল। এই জন্য আমাদের লাস্ট মর্নিং দিয়ে আমাদের ছেড়ে দিল এবং বলল যে তোমরা তাড়াতাড়ি বাসায় চলে যাও। তো রাসেল ভাই, এই কাহিনীটা আমার এতটুকুই। তারপর যখন আমরা বাসায় গেলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো কিছুদিন আমাদের যে ফয়সাল ভাই, ওনার কিছুদিন জ্বর থাকলেও কিন্তু পরবর্তীতে আমরা সবাই সুস্থ হয়ে থাকি এবং কখনো আমরা এরকম কিছু আর ফেস করি নাই আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। কোথায় কি হলো? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। .com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে 238তম এপিসোডে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। এখন কথা না বাড়িয়ে আমরা তৃতীয় ঘটনা যাব। একটু বলে রাখি, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। এর আগে একটি ঘটনা প্রচার করা হয়েছিল, যে ঘটনাটির হয়তো শেষাংশ আপনারা শুনতে পারেন। একটি অডিও ক্লিপ, চমৎকার একটি অডিও ক্লিপ, সেটার শেষাংশ হয়তো আপনারা শুনতে পারেননি। দ্বিতীয় অংশটা কোনোভাবে বাদ পড়ে যায় এবং এরপরে আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন যে এই ঘটনাটা যেন আবার শোনানো হয়, যার কারণে আমি যেটা চিন্তা করলাম যে তাহলে এই ঘটনাটা আমরা শুনিয়ে ফেলি। তো আমরা প্রথম এবং দ্বিতীয় অংশ একসাথে প্রচার করছি, পার্ট 1 এবং পার্ট 2 আকারে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনারা ক্ষমা করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনায়। পার্ট 1টা আপনারা আগেই শুনেছেন, তারপরেও যারা শুনেননি তারা শুনবেন, আর না হলে পার্ট 2 শুরু হবে ঠিক পার্ট 1 এর পরে। আজকের মতো আমি এই জন্য আপনাদের কাছে খুব বেশি রকমের কি বলবো, যে বেশি কথা বলবো না, কিন্তু আমি খুব ক্ষমা চাই আপনাদের কাছে যে এরকম একটা ভুল হয়তো খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা করা ঠিক হয়নি। এখন এমন একটা বিপদে পড়েছি, শুধুমাত্র পার্ট 2টা যদি আমি আজকে আপলোড করি তাহলে হয়তো আপনারা প্রথমটা বুঝবেন না। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের পার্ট 1 এবং পার্ট 2 সেই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। যেহেতু 2010 সাল থেকে আপনার সঙ্গে ছিলাম, আছি, আর যতদিন এই পথ চলা আপনার সঙ্গেই থাকবো। আমি জিএম নিশাত জাহান, যশোর মনিরামপুর থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আশা করি সকলের ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমি বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করি, যার কারণে স্টুডিওতে যে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করার সুবাদে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের লোকের সাথে চলাফেরা ওঠা বসা করা হয়, আর আমি যত সম্ভব চেষ্টা করি ঘটনা সংগ্রহ করার জন্য। আজ পর্যন্ত অনেক ঘটনা সংগ্রহ করছি, বাট সময় স্বল্পতার কারণে ঘটনা শেয়ার করা হয় না। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা এপিসোডে একটি করে ঘটনা দেওয়ার, যদি আপনি চান তো। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটে আমারই একটা ফ্রেন্ডের সাথে। ঘটনার ভিতরে যে সকল নাম ব্যবহার করব, সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ছদ্মনাম কেন ব্যবহার করব সেটা ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। যেহেতু ঘটনাটা অনেক বড়, তো আর বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছে আমি তার মতো করেই বলার চেষ্টা করতেছি, বাট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি অতটাও ভালো গুছিয়ে কথা বলতে পারি না। ফ্রেন্ডের নাম বিপ্লব, ছদ্মনাম। বিপ্লব আমার সাথে যেভাবে ঘটনা শেয়ার করছে আমি বিপ্লবের মতো করেই বলতেছি। আমি বিপ্লব। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীর একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে। ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে।
তো আমি আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সেই হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না বা কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠেই খেলাধুলা করতাম, আর সেহেতু এই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম। কখনো হতো, কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি, আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো। আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথে করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরো 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম, বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনো ভাবেই তাকে আমার করে আমি শুনবো। মনের ভিতরে একটা জিদ চলে আসে, আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করছি, কোনো ফল পাই নাই, তো আরো কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই। যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তো আমি বারান্দায় বসি। বসার পরে কবিরাজ আসে। আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজি বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলা জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিং গুলো তোমাকে বলবো, সেই প্রসেসিং গুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজি বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি, আর সরিষার তেল, আর 3টা ডিম।
তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না, বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলে যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল এটা তোমাকে জোগাড় করতে হবে এমন ভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানিতে সকাল বেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফোঁটা তেল বের হবে ওই প্রথম ফোঁটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর 3টা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পাড়ে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে 3টা ডিম, 3টা মুরগির। তো আমি এটা শুনে একটু ভেবাচাকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল এটা আমি কিভাবে ম্যানেজ করব, তা আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবে রওনা দিই। আনুমানিক 9টা 9:30টার সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই। কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা। তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছি। তো কবিরাজের হাতে সব বুঝাই দিই। বুঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকে, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি। আনুমানিক 25 থেকে 30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো বা কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিরিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই। শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান, আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি। ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে, আর বলে যে এর ভিতরে, এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন, আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তা আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে চিতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে। আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়। এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপর এসে পড়বে ভেঙে চুরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো
মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। যে যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না, তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না। তো যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ। কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার, মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি, চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দের মতোই হয়ে যায়, কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না। একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সবকিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না। তো মানে পাশ থেকে শুনি যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো। আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব, এর ভিতরেই কবিরাজ সীতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক বৃত্ত থেকে বের হবো না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবে চলে। তো চলার পরে রিসোয়ার্ট শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকে। ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে আমি ফোনটা অন করি। ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। তো আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে এই ভাবতে ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি। যেহেতু সারা রাত জাগা ছিলাম, একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজি আমাকে ঘুম থেকে ডেকে তোলে। ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি, এখন আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে, আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে এই মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন ওই সিঁদুর আর কি ওর ভিতরে ছিটাই দিতে হবে। আর এই যে সরিষার তেল, এটা মেয়ে শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটাই দিতে হবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিম। 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা, একটা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, একটা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবই আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা, এটা পুঁততে হবে দোসুলাই, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানো ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোসুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোচুলায় পুঁততে হবে। মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা, ওই দিন পরের দিন সকাল বেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম 2টা, এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে।
তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পোতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রেখে আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা ওই কবর থেকে এতটাই মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পায়। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকবো। এখানে বলে রাখি আমার ফুপুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুফাতো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা 3 জন, মামুন, আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গে। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে করছে এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রে বেলায় সন্ধ্যা থেকে রাত 12টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো 12টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোসুলা খুঁজতে খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোসুলা আছে, তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে আর দোসুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোসুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি 12টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি। যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়িঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যাই যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি তো জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না, কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর। তার আশেপাশে কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক আমরা ওটাই পোতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে তো ওই জায়গায় পুঁতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যায়। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসে। তা আমরা মহা খুশি। আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানাই যে বিপ্লব আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব। তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করে আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যায়। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে
কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমির বাসায় আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবেই দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন আমাকে বলে যে ভাই, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কোনো আগামাথা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস? তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে। সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনের থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথা সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন। মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে। কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে। যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস। এরপরে মিনারুল আর মামুনের সাথে সমস্যা হলেও আমার সাথে কোনো সমস্যা হয় না। আমার সাথে সমস্যা হয় ওর 2 দিন পরে। আমি রীতিমতো রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি একটি কালো অবয়ব ও একটি সাদা অবয়ব, অর্থাৎ সাদা কালারের পোশাক পরে একটা অবয়ব আমার সামনে আসে। সামনে এসে ওদের মতো আমাকেও বলে কালো অবয়বটি যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। স্বপ্নটা দেখে ওই অট্ট হাসিতেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ভাবতে থাকি যে এরকম স্বপ্ন কেন দেখতেছি। আর একই স্বপ্ন 3 জন দেখলাম, তার মানে কোনো না কোনো সমস্যা আমাদের ভিতরে আছে, যার কারণে আমরা 3 জনই একই স্বপ্ন দেখলাম। তো আমি এই কথা মামুন আর মিনারুলের সাথে কোনো কিছু বলি না। কেন বলি না? যদি ওরা ভয় পেয়ে যায় এই কারণে। তো এভাবেই সপ্তাহখানিক আর কারোর সাথে কোনো কিছু হয় না। 1 সপ্তাহ পরে ঘটে আমার সাথে আরো একটি ঘটনাটি এরকম, স্বপ্নের ভিতরে আবারও সেই কালো অবয়বটি আমার সামনে আসে। সামনে আসার পরে অট্ট হাসিতে সে আবারও বলতে থাকে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এটা বলে হাসতে হাসতে সে আমার বুকের উপর এসে বসে। বুকের উপরে যখন এসে বসে আমি চিৎকার করার চেষ্টা করি, হাত পা নাড়ানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুই করতে পারি না। এমনটা মনে হচ্ছিল যে আমার কথা বন্ধ হয়ে গেছে, গায়ের শক্তি চলে গেছে, আমি অবাক হয়ে গেছি, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো একটা পর্যায়ে কালো অবয়বটি আমার গলা চেপে ধরে। তো গলা চেপে ধরার পরে আমি অনেক চেষ্টা করি গলাটা ছাড়ানোর, চিৎকার করার, দোয়া কালাম যা পারি সেটা পড়ার, আল্লাহর নাম নেওয়ার, কিন্তু কোনো কিছুই আমি করতে পারি না। শুধু চেয়েছে দেখি যে সে আমার গলা চেপে ধরছে। একটা পর্যায়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতে থাকে। আমি ভাবতে থাকি আজই মনে হয় আমার শেষ দিন, আজই হয়তো আমি মারা যাব। এমন একটা পর্যায়ে ফজরের আজান ভেসে আসে। তো যখনই ফজরের আজান ভেসে আসে তখনই কালো অবয়বটি আমার গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দিয়ে আমার বুকের উপর থেকে উঠে চলে যায়। চলে যাওয়ার সময় আমাকে বলতে থাকে যে আজকের মতো তুই বেঁচে গেলি, দ্বিতীয় দিন তোকে কে বাঁচাবে। এটা বলে সে কালো অবয়বটি অদৃশ্য হয়ে যায়। আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি অনুভব করি যে আমার গলায় প্রচুর পরিমাণে ব্যথা, ঘাড় নাড়াতে পারতেছি না, গলায় প্রচুর ব্যথা। তো আমি আবারও ঘুমায় পড়ি।
সকালবেলায় যখন ঘুম থেকে উঠে আয়নার সামনে যেয়ে দেখি আমার গলায় 2টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। তো আমি মিনারুল আর মামুনের সাথে রাতে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আমরা যে মানে তুই যে ব্ল্যাক ম্যাজিকটা করছিস এর কোনো প্রভাব আমাদের উপরে আসতেছে কিনা, না হলে একই স্বপ্ন 3 জনে দেখা তো কোনোভাবে পসিবল না। তো আমি মিনারুলের কথাই সম্মত জ্ঞাপন করে বলি যে হলেও হতে পারে। তো মিনারুল আর মামুন বলে তাহলে এক কাজ করি, তুই যে কবিরাজের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক করছিস ওই কবিরাজের কাছে যাই। তো যে কথা সেই কাজ, আমরা 3 জন কবিরাজের কাছে যাই। যাওয়ার পরে কবিরাজকে আমরা সব ঘটনা শেয়ার করি আমাদের সাথে ঘটে যাওয়া। তো কবিরাজ আমাদেরকে বলে যে তোমরা যেটা ভাবছো যে ব্ল্যাক ম্যাজিকের জন্য এরকম তোমাদের উপরে সমস্যা হলেও হতে পারে, যেহেতু তোমরা ডিম পুঁতে আসছো কবরে। তো কবরের যে বাসিন্দা শুয়ে আছে বা যে মৃত ব্যক্তি যারা আছে তাদের যে কারিন জিন, হয়তোবা তোমরা ডিম পুঁতে রাখাতে তাদের কোনো প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, যার কারণে তোমাদের প্রতি তারা ক্ষিপ্ত, আর সেই ক্ষিপ্ততার কারণে তোমাদের উপরে আক্রমণ করছে। তো টেনশন করার কোনো কিছু নাই, আমি 3টা তাবিজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা তাবিজ 3টা ব্যবহার করো, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তো কবিরাজ আমাদেরকে 3টা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে আমরা 3টা তাবিজ নিয়ে বাসায় চলে আসি। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না 2-3 মাস মতো। তো 2-3 মাস পরে আমাদের বাড়ির থেকে 6-7 কিলোমিটার দূরে একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো আমরা 3 জন যাই সে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বাড়ির থেকে সন্ধ্যাবেলায়। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হতে হতে রাত 2টা বেজে যায়। তো 2টার সময় আমরা ভাবছিলাম যে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনেক লোক যাইবে, তো অনেক রাত হলেও হয়তো বা গাড়ি ঘোড়া যানবাহন পাবো, কিন্তু আমরা কোনো যানবাহন পাই না। তো আমরা যেহেতু যানবাহন পাই না, তো হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। যে কথা সেই কাজ, আমরা হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই যে মেন রাস্তা দিয়ে যাইতে হলে আমাদের 6-7 কিলো পথ যাওয়া লাগবে, আর আমরা যদি একটা মানে অন্য সাইড দিয়ে যাই তাহলে আমাদের 3-4 কিলো পথ যাওয়া লাগবে। অর্থাৎ আমরা যদি মানে ভিতর রাস্তা দিয়ে যাই তাহলে হয়তো বা শর্টকাটে আমরা 3-4 কিলোর ভিতরে বাড়ি পৌঁছাতে পারবো। তো আমি মিনারুল আর মামুনকে বলি যে আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে যদি বাসায় যাই তাহলে আমাদের পথ কম হবে, হাঁটা কম লাগবে, আমরা শর্টকাট হয়ে যাই। তো মিনারুল মামুন আমার কথায় সম্মতি প্রকাশ করে। তো আমরা হাঁটতে থাকি। এখানে বলে রাখি মেন রাস্তার থেকে শর্টকাট রাস্তায় যাইতেও আধা কিলো মতো পথ পড়ে আর কি শর্টকাট রাস্তা। তো আমরা মেন রাস্তা দিয়ে হাঁটতে থাকি। তো যখনই আমরা শর্টকাট রাস্তায় ঢুকবো তার কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করি যে আমাদের সামনে একটা মহিলা হেঁটে যাচ্ছে, কালো বুরকা পরা। তো আমরা চিন্তা করলাম যে অনুষ্ঠান দেখতে গেছিল, হয়তো বাসার দিকে যাচ্ছে। তো আমরা কোনো কিছু না ভেবে হাঁটতে থাকি, গল্পগুজব করতে থাকি। তো একটা পর্যায়ে ওই মহিলাটা আমরা যে রাস্তা দিয়ে শর্টকাটে ঢুকবো ওই রাস্তার মোড়েই আর কি দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে মহিলাটি বাগানের দিকে হাঁটতে থাকে আর বলতে থাকে, তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই কথা বলেই আর কি বোরকা পরা মহিলাটি বাগানের ভিতরে ঢুকে যায়। তো এই কথা শুনতে শুনতে আমরা দাঁড়িয়ে যাই। তো পিছন থেকে দেখি একটা হুজুর আমাদের সামনে আসে, মানে হুজুর আসে আর কি পিছন থেকে। তো আমরা মনের অজান্তেই হুজুরকে সালাম দিই। হুজুর সালামের উত্তর নেয়। হুজুরের সাদা পাঞ্জাবি পরা ছিল, মুখ ভর্তি দাড়ি, মনে হলো যে 70-75 বছর বয়স, সেরকমই আর কি। তো সালামের উত্তর নেয়। উত্তর নেওয়ার পরে হুজুরটা আমাদেরকে বলে যে তোমরা শর্টকাট রাস্তা না যেয়ে মেন রাস্তা দিয়ে বাড়ি চলে যাও, তোমাদের জন্য ভালো হবে। তো আমরা এটা বলেই হুজুর আর কি আমাদের পাশ কাটিয়ে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমরা বলি যে দূর, এই মেন রাস্তা দিয়ে যাইতে গেলে 6-7 কিলো পথ হাঁটতে হবে, শর্টকাটে গেলে আমাদের পথ কম হবে, আমরা এই রাস্তা দিয়ে যাব।
তো হুজুরের কথার কর্ণপাত না করে আমরা শর্টকাট রাস্তা ধরি। এখানে শর্টকাট রাস্তার একটু বর্ণনা দিয়ে রাখি। শর্টকাট রাস্তার আমরা যেখান থেকে শর্টকাটে ঢুকছি ওখান থেকে একটা গ্রামের পরে একটা মাঠের পরে কিছু বাগান, আর বাগান পার হয়ে একটা শ্মশান, আর শ্মশানটা পার হলেই আধা কিলো 1 কিলো দূরে আমাদের বাসা। তো আমরা গল্প গুজব করতে থাকি, হাঁটতে থাকি, গ্রাম পার করি, মাঠও পার করি। মাঠ পার করে আমরা যখন বাগানের মাঝামাঝি পর্যায়ে আসি তখনই আমাদের সামনে একটা প্রাণী লাফ দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যায়। প্রাণীটা ছিল, আসলে প্রাণীটার বর্ণনা দেওয়া সম্ভব, বাট প্রাণীটা যে কি সেটা আমি জানি না। অনেক জিওগ্রাফি চ্যানেল দেখি, বাট কখনো এরকম প্রাণী দেখি নাই। প্রাণীটা ছিল, মুখটা ছিল বানরের মতো, হনুমানের মতো, আর লেজটা ছিল বানরের থেকে লম্বা, অর্থাৎ হনুমানের তো দেখা যাচ্ছে কালো মুখ হনুমান আমাদের যশোর কেশবপুরে পাওয়া যায়, তার লেজ তো 2 হাত 2.5 হাত মতো লম্বা হয়, কিন্তু এর লেজটা ছিল 5-7 হাত লম্বা। আর ক্যাঙ্গারো যেমন সামনের 2টা পা খাটো, ঠিক এরও সামনের 2টা পা খাটো ছিল। তো ক্যাঙ্গারু তো আমাদের বাংলাদেশে থাকা সম্ভব না। তো প্রাণীটা কি, এটাই আমরা 3 জন ভাবতে থাকি, 3 জনই একসঙ্গে দেখি। তো আমরা নিজেদের মনকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দিই যে হতে পারে কোনো প্রাণী, হয়তো বানরও হতে পারে। তো যাই হোক, আমরা আবারও হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে শ্মশানের কাছে চলে আসি। আমরা যখন শ্মশান থেকে 200-300 মিটার দূরে থাকি তখনই মানে রাতের বেলা তো অন্ধকার, তো 200-300 মিটার দূরে যখন থাকি তো মনে হচ্ছিল এতটাই অন্ধকার জায়গাটা যে আমাদের নিজেদের শরীর আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা, এরকম অন্ধকার আর কি। তো ওই অন্ধকারের ভিতরেই আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমরা দেখি যে আমরা শ্মশানের মাজায় দাঁড়ানো। তো আমরা শ্মশানের মাজায় দাঁড়ানো, মানে শ্মশানের মাজায় আমরা যখন দেখি তখন আমরা একটু অবাক হই যে কিভাবে সম্ভব, আমরা তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, শ্মশানের ভিতরে কিভাবে আসলাম? আমরা তো রাস্তায় ছিলাম, শ্মশানে কখন আসলাম? তো এই কথা ভাবতে ভাবতে শুরু হয় ঝড়। ঝড়ের সাথে পৈশাচিক সেই হাসি। আসলে ঝড় হচ্ছিল এত পরিমাণে যে গাছপালা সবই আমাদের গায়ের উপরে এসে পড়বে সেরকম একটা অবস্থা, কিন্তু কোনো বাতাস আমাদের গায়ে লাগে না। আর হাসির শব্দটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে, সময়ের সাথে সাথে হাসির শব্দ বাড়ে, আর হাসির সঙ্গে কিছু পরিমাণ কান্নার শব্দ, আর্তনাদের শব্দ। তো আর্তনাদটা ওই আগের আর্তনাদের মতো, যে ব্ল্যাক ম্যাজিক করার সময় যে আর্তনাদটা শুনছিলাম, মানুষ মারা গেলে যে মানে মৃত্যু যন্ত্রণা ভোগ করার সময় যে পরিমাণে কষ্ট হয়, ওই কষ্টর কারণে যে শব্দটা হয় সেরকমই একটা শব্দ। আসলে সেটা বলে বোঝানো সম্ভব না যে কেমন শব্দ। যাই হোক, তো এতটাই শব্দ যে একটা মানুষ আসলে সেই শব্দ মানে শব্দ সহ্য করার মতো ক্ষমতা একটা মানুষের হওয়ার কথা না। তো আমরাও রীতিমতো সহ্য করতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমরা দৌড়ানোর চেষ্টা করি বা দৌড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। তো 3 জনের হাত ধরে আমরা দৌড়ানো শুরু করি। এখানে বলে রাখি শ্মশানের দক্ষিণ পাশে মাঠ, তো আমরা মাঠের দিকেই দৌড়ানো শুরু করি। মাঠের দিকে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে ঝড়ও নাই, কোনো শব্দও নাই। তা আমরা চিন্তা করি হয়তো আমরা সেফ জায়গায় চলে আসছি। তো আমরা দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে যাওয়ার পরে আমি মিনারুল আর মামুনকে বলতে থাকি আমাদের তো বাড়ি পৌঁছানো লাগবে, আর বাড়ি যাইতে হলে তো শ্মশানের ওই রাস্তা ধরে যেতে হবে। তো এই সিচুয়েশনে শ্মশানের রাস্তা দিয়ে যাওয়া হয়তো বা আমাদের ঠিক হবে না। তো মামুন আমাকে বলে যে এই আমরা যদি আরেকটু দক্ষিণ দিকে হেঁটে যাই, হেঁটে পশ্চিম দিকে যাই মাঠের ভিতর দিয়ে, তো পশ্চিম পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমাদের বাড়ি যাইতে পারবো। তো আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রাস্তা দিয়ে যাই, আমরা শ্মশানের রাস্তা দিয়ে যাব না। তো আমরা হাঁটতে থাকি। আনুমানিক 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আমরা দেখি আবারও সেই শ্মশানের মাঝায়। তো আবারও যখন শ্মশানের মাঝায় দেখি তখন একটু অবাক হই, কারণ আমরা তো শ্মশানটা পিছনে রেখে আসছি, আমরা তো
উত্তর দিকে দক্ষিণ দিকে দৌড়াইছি, আর শ্মশানটা হওয়ার কথা উত্তর দিকে। তো শ্মশানের ভিতরে যখন আমরা দেখি তখন রীতিমতো আমাদের গলার পানি শুকিয়ে যায়, আর ভাবতে থাকি আজই মনে হয় আমাদের শেষ দিন। তো যাই হোক, আমরা তিনজনের সাথে বলি যে এখন কি করা যায়। আমরা সূরা কালাম যা পারি, দোয়া দুরুদ যা পারি সেটা পড়তে থাকি, আল্লাহর নাম নিতে থাকি। এর ভিতর আবারও সেই ঝড়, সেই পৈশাচিক চিৎকার, সেই হাসি, নিজেদেরকে আর সামলে রাখতে পারতেছিলাম না, এতটাই ভয় পাচ্ছিলাম। তো আমরা আবারও ভাবি যে আমরা দৌড়ানো শুরু করব, বাট এবার আর দৌড়াতে পারি না। আমাদের মনে হচ্ছিল যে নিচ থেকে আমাদের পা কেউ ধরে রাখছে, আমরা পা উঠাতে পারতেছি না, এরম একটা অবস্থা। আমরা কোনোভাবে পা উঠাতে পারি না, দৌড়ানোর চেষ্টা করি বাট দৌড়াতে পারি না। তো এসব করতে করতে আমরা দেখি সেই কালো অবয়বটি আমাদের সামনে। তো কালো অবয়বটিকে দেখে আমরা রীতিমতো সবকিছুই ভুলে যাই, সে আল্লাহর নাম, দোয়া কালাম সবকিছুই ভুলে যাই। মানে আমরা অবাক হয়ে শুধু কালো অবয়বটিকে দেখতে থাকি, আর কালো অবয়বটি আমাদের দিকে হেঁটে আসতে থাকে। তো আমাদের থেকে যখন 2-3 মিটার দূরে থাকে কালো অবয়বটি, তখনই আমরা লক্ষ্য করি যে আমাদের সাথে রাস্তায় যে হুজুরটা দেখা হয়েছিল, ওই হুজুরটা রাস্তার উপরে দাঁড়ানো। তো যখনই রাস্তার উপরে হুজুরটাকে আমরা দেখতে পাই, তখনই আর কি আমাদের পায়ে বা গায়ে হাত পায়ে শক্তি ফিরে পাই। আমরা কোনো কিছু না ভেবে যে আমাদের সামনে একটা মানুষ আছে, আমরা ওই দিকে দৌড়াবো, তো সেদিকে না দৌড়াইয়ে আমরা আবারও সেই মাঠের দিকে দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দেখি যে আমরা 2 জন আছি, অর্থাৎ মিনারুল আর আমি আছি, মামুন আমাদের সাথে নাই। তো আমরা মামুনের খুঁজতে থাকি, তখন আর কোনো শব্দ নাই, কোনো বাতাস নাই, কোনো কিছুই নাই। আমরা মামুনের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাই না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা জমির ভিতরে মামুনকে পাই, অজ্ঞান অবস্থায়, কাদামাটি মাখানো। তো আমরা মামুনের জ্ঞান ফেরানোর চেষ্টা করি, বাট কোনোভাবে জ্ঞান ফেরে না। তো আমরা যেখানে মামুনকে খুঁজে পাই তার উপরেই আর কি কিছু বাড়িঘর, অর্থাৎ মাঠের শুরুতে যে বাড়িঘরগুলা থাকে সেই বাড়িঘর আর কি। তা আমি আর মিনারুল সিদ্ধান্ত নিই যে মামুনকে কাঁধে করে বাড়ির ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে বাড়ি যারা আছে তাদেরকে সবকিছু খুলে বলবো, বলে তারপরে মামুনের জ্ঞান ফেরানোর চেষ্টা করব। তো যে কথা সেই কাজে আমরা মামুনকে কাঁধে তুলি। যখনই আমরা মামুনকে কাঁধে তুলি তখনই ফজরের আজান দেয়, আর ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মামুনের জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে মামুন চিৎকার করতে থাকে যে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। তো আমরা মামুনকে শান্ত করি, শান্ত করে মাঠের উপরে যে বাড়ি দেখতে পাই বাড়ির ভিতরে ঢুকি। তো বাড়ির ভিতরে ঢুকার পরে দেখি যে একটা মহিলা, তো হয়তোবা নামাজ পড়ার জন্য উঠছে। মহিলা আমাদেরকে দেখে মহিলা চিৎকার দেয় ভয়ে। তো চিৎকার শুনে বাড়ির পুরুষ মানুষ বের হয়ে আসে। পুরুষ মানুষরা আমাদেরকে বলে যে তোমরা কারা, কোথা থেকে আসছো। তো আমরা আমাদের পরিচয় দিই। পরিচয় দেওয়ার পরে সেই পুরুষ লোকটা আমাদের আব্বুদেরকে আর কি চেনে। তো আমাদের কাছে জিজ্ঞাসা করে এত ভোরবেলায় তোমরা কোথা থেকে আসছো, গায়ে কাদামাটি মাখানো কেন। তো আমরা সেই পুরুষ লোকটার সাথে সব কথা শেয়ার করি যে আমাদের সাথে কি কি ঘটছে। তো পুরুষ লোকটা আমাদের কথা শুনে যে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা তো অনেক ভয় পাইছো, তা চলো মসজিদের ইমামের কাছে যাই, ওনার কাছ থেকে একটু ঝাড়ফুঁক করে পানি পড়ে দিবে, তোমরা সেটা নিয়ে বাড়ি চলে যাও। তো যে কথা সেই কাজ, আমরা আমাদেরকে নিয়ে মসজিদে ইমামের কাছে যাই। যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে সব কথা শেয়ার করি। শেয়ার করার পরে ইমাম সাহেব আর কি আমাদের ঝাড়ফুঁক করে দেয়, পানি পড়ে দেয়। আমরা সেটা খাই। খাওয়ার পরে ইমাম সাহেব আমাদেরকে বলে যে তোমরা বাসায় যাবা, বাসায় যেয়ে গোসল করে তারপরে কিছু খাওয়া দাওয়া করবা, গোসল করার আগে কোনো কিছু খাওয়া দাওয়া করবা না। তো যেহেতু সকাল হয়ে যায় আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে বাড়ির লোকজন আর কি আমাদের কাছে জিজ্ঞাসা করে কাদামাটি মাখানো কেন, সারা রাত কোথায় ছিলাম। তো এখানে বলে রাখি, ঘটনার শুরুতে আমি বলছিলাম যে ছদ্মনাম ব্যবহার করা হবে, কেন ব্যবহার করা হবে সেটা ঘটনার ভিতরে জানতে পারবেন। তো এখানে সেটাই আমি ক্লিয়ার করে দিই যে আসলে আমরা বাড়িতে কোনো কিছু বলতে পারতেছিলাম না, শুধুমাত্র একটাই কারণ,
আমি যখন কবিরাজের কাছে যাই ব্ল্যাক ম্যাজিকের জন্য, তো কবিরাজ আমাকে একটা শর্ত জুড়ে দেয়। শর্তটা ছিল এই যে তুমি যে ব্ল্যাক ম্যাজিক করতেছো, এই ব্ল্যাক ম্যাজিকের কথা মেয়ের ফ্যামিলি কিংবা মেয়ে যদি কোনোভাবেই জানতে পারে, তো যেদিনই জানতে পারবে তারপর থেকে তোমাদের ভিতরে দূরত্বটা বাড়তে থাকবে, মেয়েটা এক পর্যায়ে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাদের ভিতরে আর সম্পর্ক থাকবে না। তো যার কারণে বাড়ি আসলে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে পারতেছিলাম না। তো আমরা বাড়ি বলি যেরকম রাতে অনুষ্ঠান দেখতে গেছিলাম, তো মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, তো যার কারণে কাদা মাটি মেখে গেছে। তো বাড়ির থেকে একটু বকাঝকা করে যে সারা রাত বাইরে থাকা। যাই হোক, আমরা গোসল করে খাওয়া দাওয়া করার পরে তিনজন আবার এক জায়গায় হই, মামুন, আমি আর মিনারুল। এক জায়গায় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কবিরাজের সাথে দেখা করব আবারও, যে আমাদের সাথে এমনটা কেন হলো। তো আমরা আবারও কবিরাজের বাসায় যাই, কিন্তু দুঃখের বিষয় এবার কবিরাজকে আর বাসায় পাই না। তো কবিরাজের ওয়াইফের কাছে আমরা জানতে পারি যে কবিরাজ ইন্ডিয়ায় গেছে কোন একটা কাজে, 1-1.5 মাস পরে ফিরে আসবে। তো আমরা আসলে 1-1.5 মাস অপেক্ষা করতেও পারতেছিলাম না, আবার অন্য কোনো হুজুরের কাছেও যাইতে পারতেছিলাম না, যে অন্য কোনো হুজুরের কাছে গেলে বিষয়টা যদি জানাজানি হয়, কোনোভাবে যদি সুমি জেনে যায়, তো একটা ভয়ে অন্য কোনো হুজুরের কাছেও যাইতে পারতেছিলাম না। তো আমরা 1.5 মাস মতো অপেক্ষা করতে থাকি। এই 1.5 মাসে অনেক ঘটনা ঘটে, ছোটখাটো, যেটা আর শেয়ার করলাম না। এমনিতেই ঘটনাটাই অনেক বড় হয়ে গেল, তো ছোটখাটো যে বিষয়গুলো সেটা শেয়ার করলাম না। তো 1-1.5 মাস পরে আমরা আবারও কবিরাজের বাসায় যাই। আবারও দুঃখের সাথে বলতে হয় কবিরাজকে বাসায় পাই না। তো এবার কবিরাজকে বাসায় না পাওয়াতে একটু হতাশ হই যে এখন আমরা কি করব। তো আমরা আবারও বাসায় চলে আসি। সমস্যা কিন্তু হতেই থাকে, ছোট বড় অনেক সমস্যায় হতে থাকে, কিন্তু সেটা শেয়ার করলাম না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না যে কি করব, অন্য কোনো হুজুরের কাছেও যাইতে পারতেছি না। তো একদিন রাত্রেবেলায় আমি ঘুমানোর পরে আমার স্বপ্নের ভিতরে দেখি আমরা রাস্তায় যে হুজুরটাকে দেখছিলাম, যে আমাদেরকে নিষেধ করছিল, ওই হুজুরটাই আমাদের স্বপ্নের ভিতরে এসে আমাদেরকে বলে যে তোমরা যে কাজটা করছো আসলে তোমরা কোনো ভালো কাজ করনি। তো এই সমস্যার থেকে যদি মুক্তি পেতে চাও বা এই সমস্যার যদি সমাধান চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। এখন আমি স্বপ্নের ভিতরেই হুজুরকে বলি যে কি কাজ করতে হবে, বলেন, আমি তাই করব। তো হুজুর আমাকে বলে যে তোমরা যে কবরে ডিম পুঁতছো, ওই ডিম দুটো তোমাদেরকে আবার তুলতে হবে। তুলে তোমরা অভয়নগর নোয়াপাড়ায় যে নদীটা আছে ওই নদীতে ফেলে আসতে হবে। এটা বলেই হুজুরটা চলে যায়। আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙ্গার পরে আমি অনুভব করি যে রুমের ভিতরে একটা মিষ্টি ঘ্রাণ। আসলে তেমন পারফিউম আমি কখনো ব্যবহার করি নাই, তেমন সুগন্ধি কখনো ব্যবহার করিনি, আর কারোর কাছ থেকে তেমন সুগন্ধি পাইনি। তো মিষ্টি একটা ঘ্রাণ, অন্যরকম। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠি সকালবেলা, উঠে মামুনের আর মিনারুলকে ডাকি। মিনারুলের আর মামুনের সাথে আমার স্বপ্নের কথা শেয়ার করি। তারা আমাকে অবাক করে বলে যে আমরাও সেম স্বপ্নটা দেখছি। তো আমরা আর কোনো কিছু ভাবি না, আমরা সিদ্ধান্ত নিই যে ডিম 2টা তুলতে হবে। এখন এই যে হুজুর আমাদের স্বপ্নের ভিতরে বলে গেছে, এ কিন্তু আমাদের ওই কখন তুলতে হবে, রাতে তুলতে হবে কি দিনে তুলতে হবে, এরকম কোনো শর্ত দিয়ে যায় নাই। তো আমরা ওই সকালবেলায় ডিম 2টা তুলে ফেলি। তুলে সেই নোয়াপাড়া অভয়নগর নোয়াপাড়ার যে নদীটা আছে নদীতে ফেলে আসি। ফেলে আসার পরে আমরা একটু স্বস্তিতে থাকি যে আর হয়তো বা কিছু হবে না, আল্লাহর রহমতে আর কোনো কিছুই হয় না, সবকিছুই সুন্দরভাবেই সমাধান হয়ে যায়। তো আমি, সুমি, মিনারুল, মামুন সবাই এখন সুখে শান্তিতে আছি। আমাদের 2টা বাচ্চা আছে। তো সবার কাছে একটাই অনুরোধ করব, কেউ কখনো ব্ল্যাক ম্যাজিক করবেন না। ব্ল্যাক ম্যাজিক হয়তোবা সাময়িক আপনাকে শান্তি দিবে, বাট যতটুকু শান্তি দিবে তার থেকেও বেশি পরিমাণ অশান্তি দিবে বা কষ্ট দিবে। তো সবার কাছে অনুরোধ করব, কোনো কারণে সে
হোক ভালোবাসার জন্য কিংবা শত্রুতার কারণে ব্ল্যাক ম্যাজিক করবেন না। ব্ল্যাক ম্যাজিক আসলে ভালো কিছু না, যার ভুক্তভোগী আমি। তো সবার কাছে দোয়া চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি, আমাদের বাচ্চা কাচ্চাকে সঠিক পথ দেখাতে পারি। তো রাসেল ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আমার ঘটনাটি শেয়ার করলে আমাকে জানাবেন, যদি শেয়ার নাও করেন তাও আমাকে জানাবেন। তো আজ আমি আমার ঘটনা এখানে শেষ করছি। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, গ্রাম কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। তো আমি এখন থেকে প্রতিনিয়ত ঘটনা দেওয়ার চেষ্টা করব। রাসেল ভাই, আপনি যদি চান তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম। 238তম এপিসোড শুনছিলেন বলছি এই কারণে, কারণ এইখানে আজকে আমাদের ইতি টানতে হবে। যাওয়ার আগে বলে যাই, পৃথিবীর মঙ্গল হোক, বিশেষ করে বাংলাদেশের সমস্ত অস্থিরতা দূরে যাক, মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক, এবং আমরা যেন তুচ্ছ কারণে একে অন্যের সাথে তর্কে জড়িয়ে না পড়ি, একে অন্যের জায়গা থেকে সরে না আসি। এবং এই কয়েকদিন আমি দেখেছি অনেক বন্ধুত্বের ফাটল ধরেছে, অনেক মতের অমিলের কারণে সম্পর্ক ভেঙে গিয়েছে। আমাদের একটি সম্পর্ক গড়তে কিন্তু বছরের পর বছর লেগে যায়, কিন্তু একটি সম্পর্ক ভাঙতে কয়েক সেকেন্ডের ডিসিশনই যথেষ্ট। সুতরাং আমি বলবো যে এই মহামূল্যবান সম্পর্কগুলো প্লিজ 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 ভাঙবেন না। এবং আপনারা জানেন তো যে আপনি আপনার বন্ধুর সঙ্গে যখন তার মতাদর্শ নিয়ে তর্ক করছেন, সেখানে একটি তৃতীয় পক্ষেরই শুধুমাত্র সুবিধা হচ্ছে, সেখানে আপনাদের দুইজনের কোনো সুবিধা হচ্ছে না। তার সাথে ঠান্ডা মাথায় বসুন, দুইজন দুইজনকে সময় দিন। হয়তো আপনি পরিবর্তিত হবেন, অথবা সে পরিবর্তিত হবে, অথবা দুইজন একটি কেন্দ্রবিন্দুতে এসে মিলবেন যে হ্যাঁ, তোমার এটা আদর্শ, আমার এটা আদর্শ। কিন্তু আপনি দেখবেন যে যেই আদর্শই ফলো করুক না কেন, বা যার যা আদর্শই হোক না কেন, সব পক্ষের মূল যে কথাটা সেটা কিন্তু একই। অর্থাৎ আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা সবাই দেশের উপকার করতে চাই, এবং এই যে দেশকে ভালোবাসি তার জন্যই আমাদের সবকিছু, এবং সমস্ত কিছুর যত নিয়ম বানানো সবকিছু কিন্তু সঠিকভাবেই বানানো হয়েছে। কিন্তু ওই যে বললাম, সুবিধাবাদী কিছু মানুষ যারা সিস্টেমের মধ্যে ঢুকে পড়লেই সেই সিস্টেম ভাঙতে চায়, সেই মানুষ সব জায়গাতেই রয়েছে। তার জন্য কেউ ভালো, কেউ খারাপ, কেউ খারাপ, কেউ ভালো, এমন ব্যাপারটা নিয়ে তর্ক করার কোনো মানে নেই। বরং কাছের মানুষগুলোকে কাছে ধরে রাখুন, দেখবেন সময় কিছুটা গড়ালে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এবং আশা করছি আপনারা সেই বিশ্বাসেই একে অপরের আস্থা হয়ে থাকবেন, একে অপরকে আঁকড়ে ধরে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ যে আপনারা সবাই একসাথে থাকুন, ভালো থাকুন, ভালোর দলে থাকুন। আমার জ্ঞান খুব সীমিত, কিন্তু এইটুকু কথা আমি আপনাদের বলে যেতেই পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।